আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ নিয়ে আজকের প্রতিবেদনগুলো তৈরি করেছেন আলফা জানাম। মিয়ানমারকে ঘিরে এ অঞ্চলের ভূকৌশলগত রাজনীতিতে চলছে নানামুখী মেরুকরণ। পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায় থেকে মিয়ানমারকে যখন বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তখন দেশটি আরও ঝুঁকে পড়ছে চীনের দিকে। ইতিমধ্যে গৃহযুদ্ধের আগুনে পুড়ছে দেশটি, আর এই আগুনের আঁচ এসে লাগছে ভারত, বাংলাদেশ ও থাইল্যান্ডে। জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফকে সমর্থন দিচ্ছে পশ্চিমা দেশগুলো। ভারত ও থাইল্যান্ডের সীমান্তে সেনা বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের তৎপরতা বেড়ে গেছে। অপরদিকে বিদ্রোহীদের দমনে নির্মম দমন অভিযান চালাচ্ছে মিয়ানমার আর্মি। তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। নারী শিশুরা পালিয়ে যাচ্ছে ভারত ও থাইল্যান্ডে। সেনাবাহিনীর হামলা থেকে রক্ষা পাচ্ছে না সাহায্য সংস্থার কর্মীরা। গৃহযুদ্ধে চরম অস্থিরতার মধ্যে সামরিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগী হয়েছে মিয়ানমার। পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। অভ্যুত্থানের পর ভারতও নীরব সমর্থন দিয়েছিল সামরিক জান্তাকে। এখন মিয়ানমার নিয়ে দ্বিমুখী চাপে পড়েছে ভারত। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর সামরিক জান্তার সাথে সমান সম্পর্ক বজায় রেখে আসছে চীন, ভারত ও রাশিয়া। কিন্তু বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। মিয়ানমারের ওপর কঠোর অবস্থান গ্রহণ করে ওয়াশিংটন। দেয়া হয় নতুন করে অবরোধ। সেনাশাসক মিং অং লাইয়ের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আসিয়ান দেশগুলো সফর করেন। মিয়ানমারের উপর চাপ বাড়ানোর নানা কৌশল নিয়ে আলোচনা করেন। মিয়ানমার নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের কথাও জানান। মিয়ানমারকে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টায় অংশ নিতে বাধ্য হয় ভারত। এর মধ্যে খবর আসে চীন থেকে মিং ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন পেয়েছে মিয়ানমার। 24শে ডিসেম্বর মিয়ানমার নেভিতে সাবমেরিনটি কমিশন করা হয়। একই ধরনের সাবমেরিন চীনের কাছ থেকে 2016 সালেও বাংলাদেশ পেয়েছে। সে সময় বাংলাদেশের সাবমেরিন কেনা নিয়ে ভারতের গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করা হয়। এরপর গত বছর অক্টোবরে মিয়ানমারকে আইএনএস সিন্ধুবীর নামে রাশিয়ার তৈরি একটি পুরনো সাবমেরিন সরবরাহ করে ভারত। নয়াদিল্লি আশা করেছিল সামরিক সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে মিয়ানমারে চীনের প্রভাব কমাতে পারবে। বাইডেন প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক বন্ধ রাখতে বাধ্য হয় নয়াদিল্লি। এখন দেশটিতে চীনের প্রভাব শুধু বাড়ছে না, ভারতের নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। পশ্চিমা বিশ্বের চাপের মধ্যে মিয়ানমারের প্রধান আশ্রয়দাতা দেশে পরিণত হয়েছে চীন। শুধু সামরিক খাতে নয়, মিয়ানমারের বন্দর, খনিজ সম্পদে প্রধান বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে বেইজিং। চীন মিয়ানমার ইকোনমিক করিডোর কাজ চলছে সমান তালে। অন্যদিকে ভারতসহ অনেক দেশের বিনিয়োগকারীকে ছাড়তে হয়েছে মিয়ানমার। পশ্চিমা চাপে মিয়ানমারের সাথে ভারতের সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ছে দেশটির নিরাপত্তা পরিস্থিতিতে। এর মধ্যে খবর আসে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা মিয়ানমার সফর করেছেন। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা যাতে মিয়ানমারে আশ্রয় না পায়, সেটি ছিল তার সফরের প্রধান এজেন্ডা। মিয়ানমারে অস্থিরতা ঘিরে পুরো অঞ্চলে সৃষ্টি হয়েছে সংঘাতময় পরিস্থিতি। ভারত মিয়ানমার সীমান্তে গৃহযুদ্ধের কারণে হাজার হাজার শরণার্থী ভারতে আশ্রয় নিচ্ছে। এর আগে রাখাইন অঞ্চলে সেনাবাহিনীর গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল 9 লাখ রোহিঙ্গা শরণার্থী। এদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর কোনো ভূমিকা পালন করেনি। চীন সবসময় মিয়ানমারের অবস্থানকে সমর্থন দিয়েছে। এমনকি বাংলাদেশের বন্ধু হিসেবে দাবিদার ভারতও ছিল মিয়ানমারের পক্ষে। এখন মিয়ানমার নিয়ে সবচেয়ে বেকায়দায় পড়েছে ভারত। মিয়ানমারের শরণার্থীদের বোঝা এখন ভারতকেও বহন করতে হবে। এর সাথে যোগ হয়েছে নিরাপত্তা ঝুঁকি। অপরদিকে আদানি গ্রুপ থেকে শুরু করে ভারতীয় বিনিয়োগকারীরা দেশটি ত্যাগ করতে শুরু করেছে। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের চাপে মিয়ানমার একটি বন্দরে ভারতের বিনিয়োগ প্রত্যাহার করে।
এতদিন পর এসে মিয়ানমারের গণতন্ত্র ফেরানোর কথা বলছে ভারত, কিন্তু মিয়ানমারের কাছে ভারতের এমন দাবির কোনো মূল্য নেই, কারণ ভারত সেই নৈতিক অবস্থান আগেই হারিয়েছে। মিয়ানমার বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সাথে ভারসাম্যমূলক অবস্থান বজায় রেখে আসছে ঢাকা, কিন্তু সংঘাতময় পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান ধরে রাখা সম্ভব হয় না। ফলে আগামী দিন এই অঞ্চলে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। করোনা ভাইরাসের মহামারী থেকে বিশ্ব যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন আবার দেখা দিয়েছে নতুন করে সংক্রমণ। ফলে দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে উদ্বেগ। টিকা আবিষ্কারের পর করোনায় মৃত্যুর হার কমে আসলেও ভাইরাসটির নতুন রূপ শঙ্কার কারণ হয়ে দেখা দিয়েছে। ইতোমধ্যে করোনা নিয়ন্ত্রণের জন্য নতুন করে অনেক দেশ লকডাউনের পথে হাঁটছে। বাতিল করতে হয়েছে হাজার হাজার ফ্লাইট। এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। করোনা শুরু হওয়ার পর 2 বছরে এখনও অনেক দেশে আমদানি রফতানি, উৎপাদন ও পরিবহন স্বাভাবিক হয়নি। কোটি কোটি মানুষ হয়ে পড়েছে বেকার। এখন নতুন করে সংক্রমণ বিস্তার বহু মানুষের অর্থনৈতিক জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে 7 দিনে। শুধুমাত্র 22 থেকে 28 ডিসেম্বর প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছে 9,35,000 মানুষের করোনা সংক্রমণ। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী 2019 সালে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর রোগী শনাক্তের এটির রেকর্ড। 22 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত 65,50,000 মানুষ করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগী শনাক্তের সংখ্যা প্রমাণ করে অনেক দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি। আগের সপ্তাহের তুলনায় পরের সপ্তাহে শনাক্ত বেড়েছে 37%। আগের সপ্তাহের 23 এপ্রিল থেকে 29 এপ্রিল এক সপ্তাহে দৈনিক গড়ে শনাক্ত হয়েছিল 8,17,000 করোনা রোগী। বিশ্বজুড়ে গত অক্টোবরের মাঝামাঝি থেকে বাড়ছে করোনার সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলছে, এই ভাইরাসের কারণে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর হওয়া এবং ওমিক্রন ধরনটির অতি সংক্রমণশীলতা দায়ী। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলছে, করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে ঝুঁকি অনেক বেশি। তবে আশার কথা হলো, ওমিক্রন সংক্রমণ বাড়লেও করোনায় মৃত্যু বাড়েনি। 3 সপ্তাহ ধরে করোনায় মৃত্যু কমেছে। গত এক সপ্তাহে বিশ্বে করোনায় দৈনিক গড়ে 6,450 জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের অক্টোবর মাসের পর থেকে সর্বনিম্ন। দুই বছর আগে করোনা মহামারী শুরুর পর থেকে বিশ্বজুড়ে সংক্রমণ শনাক্ত হয়েছে 28,20,00,000-এর বেশি মানুষের শরীরে। এ পর্যন্ত 54 লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, প্রকৃত মৃত্যু আরও 2 থেকে 3 গুণ হতে পারে। করোনায় মৃত্যুর হার কমলেও এর ক্ষতির দিক কোনোভাবেই কম নয়। সংক্রমণ বন্ধ করার এখনও নিরাপদ কৌশল হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখা, যার চূড়ান্ত পরিণতি লকডাউন। বর্তমানে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ঘটছে ইউরোপে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে ঝাঁকুনি দিতে শুরু করেছে। গত এক সপ্তাহে ইউরোপে 35 লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। দৈনিক গড়ে 5,10,000 রোগী শনাক্ত হয়েছে। করোনার আগের ঢেউয়ের সময় এই মহাদেশে কখনো দৈনিক গড়ে 3 লাখের বেশি রোগী শনাক্ত হয়নি। করোনা ভাইরাসের ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার পর সংক্রমণের রেকর্ড হয়েছিল দেশে দেশে। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পরও লক্ষ্য করা যাচ্ছে একই চিত্র। ইউরোপের দেশ ফ্রান্স, ইতালি, পর্তুগাল, গ্রিস ও ইংল্যান্ডে হয়েছে করোনা সংক্রমণের নতুন রেকর্ড। বিবিসির খবরে বলা হয়েছে, ফ্রান্সে যে সংক্রমণ শনাক্ত হয়েছে তা এখন পর্যন্ত ইউরোপের যে কোনো দেশের তুলনায় বেশি। ফ্রান্সে একদিনে শনাক্ত হয়েছে 1,79,000-এর বেশি মানুষ। করোনা ভাইরাসের মহামারী শুরুর পর থেকে একদিনে এত সংক্রমণ শনাক্ত হয়নি দেশটিতে। ইউরোপের যে দেশগুলোয় সংক্রমণের রেকর্ড হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম ইতালি। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 78,000 মানুষ, মারা গেছেন 175 জন। একই চিত্র গ্রিস, পর্তুগাল, ডেনমার্ক ও যুক্তরাজ্যে।
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে বিশ্বব্যাপী বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান চলাচল। হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রায় প্রতিদিনই বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়েছে যাত্রীদের। এছাড়া বিলম্বিত হয়েছে আরও লাখ লাখ ফ্লাইট। ইউরোপের অনেক দেশ যদিও নতুন করে লকডাউন না দেওয়ার কথা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা মত দিয়েছেন লকডাউন দেওয়ার পক্ষে। ক্রিসমাসের মধ্যেও নেদারল্যান্ডে লকডাউন দেওয়া হয়। ভারতের দিল্লি সহ বিভিন্ন শহরে সীমিত আকারে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে ভাইরাসের বিস্তার যদি ঘটতে থাকে তাহলে শেষ পর্যন্ত বিশ্বকে লকডাউনের পথে হাঁটতে হতে পারে, যা বিশ্বের অর্থনীতিকে আর এক দফা বিপর্যয়ের মুখে ফেলে দেবে। এই ধাক্কা কাটিয়ে ওঠা অনেক দেশের পক্ষে সম্ভব হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।